2024 সালের জানুয়ারি হতে জুন মাস পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের আইন শৃঙ্খলা বাহিনী, সেনা মদতপুষ্ট সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ, সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠী, মুসলিম বাঙালি সেটেলার ও ভূমিদস্যুদের দ্বারা 107টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় 5,448 জন যুগ্ম মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে বলে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পার্বত্য চট্টগ্রামের মানবাধিকার পরিস্থিতির উপর অর্ধবার্ষিক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার এগিয়ে না আসায় পরিস্থিতি দিন দিন অবনতির দিকে ধাবিত হচ্ছে বলে উল্লেখ করা হয় এই মানবাধিকার প্রতিবেদনে। গত 30 এপ্রিল 2024 জাতীয় সংসদ ভবনে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির নবম সভায় আরেকবার প্রমাণিত হয় যে চুক্তি বাস্তবায়ন কমিটির পূর্ববর্তী সভাগুলিতে গৃহীত কোনো সিদ্ধান্তই বাস্তবায়নে সরকার উদ্যোগ গ্রহণ করেনি। এভাবে প্রতিনিয়ত সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটিকে অথর্ব অবস্থায় রেখে দিয়েছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটি হচ্ছে উভয় পক্ষের স্বীকৃত একমাত্র গ্রহণযোগ্য কর্তৃপক্ষ, যার সিদ্ধান্ত ও সুপারিশ চুক্তি স্বাক্ষরকারী দুই পক্ষ বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বাস্তবায়ন করতে বাধ্য। অথচ সরকার সে বাধ্যবাধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলেছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়িত না হওয়ায় পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত নাজুক ও বিস্ফোরণমুখ। পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরকারী আওয়ামী লীগ সরকার এক নাগারে প্রায় 16 বছরের অধিক রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থাকলেও পার্বত্য চট্টগ্রাম চুক্তির অবাস্তবায়িত বিষয়গুলো বাস্তবায়নে এগিয়ে আসেনি। বর্তমানে সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ রেখেছে। পার্বত্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য সমস্যার রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানের পরিবর্তে সরকার বর্তমানে পূর্ববর্তী স্বৈর শাসকদের মতো ব্যাপক সামরিকায়ন করে দমন পীড়নের মাধ্যমে সমস্যা সমাধানের নীতি গ্রহণ করেছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের ব্যর্থতা এবং অমুসলিম অধ্যুষিত পার্বত্য চট্টগ্রামকে মুসলিম অধ্যুষিত অঞ্চলে পরিণত করার ষড়যন্ত্র ধামাচাপা দিয়ে পার্বত্য অঞ্চলের পরিস্থিতিকে অন্যত্র ধাবিত করার হীন উদ্দেশ্যে সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রাম ও সন্নিকটস্থ অঞ্চল নিয়ে একটি খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করার কল্পকাহিনী জোরালোভাবে অপপ্রচার চলছে। সেই অপপ্রচারে প্রথম দিকে রাষ্ট্রীয় কিছু সামরিক বেসামরিক মহল সামিল থাকলেও অতি সম্প্রতি সেটি প্রধানমন্ত্রী পর্যন্ত গড়িয়েছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি মোতাবেক সংশোধন না করে সাম্প্রতিককালে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী যুম্ম জনগণের ঐতিহাসিক, ঐতিহ্যগত, প্রথাগত ও বিশেষ অধিকারের সাথে ওতপ্রোতভাবে জড়িত 1900 সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধিকে মৃত আইন ঘোষণা করা কিংবা বাতিল বা অকার্যকর আইনে পরিণত করার জোর ষড়যন্ত্র চলছে। যুগ্ম বিদ্বেষী ও সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক পূর্বের দুটি মামলার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই ষড়যন্ত্রমূলক রিভিউ পিটিশন দায়ের করলেও বর্তমান সরকারের অ্যাটর্নি জেনারেল ষড়যন্ত্রকারীদের পক্ষ নেওয়ায় সেই ষড়যন্ত্র এখন বিপজ্জনক পর্যায়ে উপনীত হয়েছে। রিভিউ পিটিশন অনুসারে 27টি দফা বিলুপ্ত হলে শুধু পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি নয়, 1997 সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি এবং এর অধীনে প্রণীত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন 2001, 3 পার্বত্য জেলা পরিষদ আইন ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক আইনের বিধানাবলী ক্ষতিগ্রস্ত হবে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যুগ্ম জনগণের ভূমি অধিকার এবং সামাজিক রীতি প্রথা। অন্যদিকে গত 23 এপ্রিল 2024 ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তার নেতৃত্বে রাঙামাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অপহৃত কল্পনার হদিশ, অপরাধীদের গ্রেফতার ও শাস্তি এবং ভুক্তভোগী পরিবারের ক্ষতিপূরণ নিশ্চিত না করে কল্পনা চাকমা অপহরণ মামলাটি খারিজের আদেশ প্রদান করেন। প্রায় দীর্ঘ 28 বছর ধরে মামলাটি চলার পর নিম্ন আদালতের এই আদেশ যেমন প্রশাসনকে অপহৃত কল্পনা চাকমার হদিশ প্রদানের দায়িত্ব থেকে রেহাই ও কল্পনা চাকমা অপহরণকারীদের অপরাধ থেকে দায় মুক্তি দিয়েছে, তেমনি অপরদিকে ভুক্তভোগী কল্পনা ও তার পরিবারের মানবাধিকারকে চরমভাবে লঙ্ঘিত করেছে, যা পার্বত্য চট্টগ্রামে বিচারহীনতার এক চরম দৃষ্টান্ত স্থাপন করেছে। অপারেশন উত্তরণের বদৌলতে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক যুগ্মদের উপর রাত বিরাতে সামরিক অভিযান পরিচালনা করা, ঘরবাড়ি তল্লাশি ও ঘরবাড়ির জিনিসপত্র তছনছ করা, অস্ত্রগুজে দিয়ে গ্রেফতার, অস্ত্রধারীর সন্ত্রাসী তকমা দিয়ে ক্রসফায়ারের নামে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা, মিথ্যা মামলায় জড়িত করে জেল হাজতে প্রেরণ, নির্বিচারে মারধর ইত্যাদি ঘটনা পার্বত্য চট্টগ্রামের যুগ্ম জনগণের জীবন
জীবনের নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফলে পার্বত্য চট্টগ্রাম এখন একটি বৃহত্তর সেনানিবাস এলাকা ও নির্যাতন সেলে পরিণত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এবং চুক্তি বাস্তবায়নের দাবিতে যুগ্ম জনগণের চলমান আন্দোলনের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার উদ্দেশ্যে সেনাবাহিনী তথা সরকার কর্তৃক সুবিধাবাদী ও যুগ্ম স্বার্থবিরোধী পাহাড়িদের দিয়ে একের পর এক সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর সৃষ্টির ধারাবাহিকতায় সর্বশেষ সৃষ্টি করা হয়েছে বম পার্টি নামে খ্যাত কুকিচি ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ। সেনাবাহিনীর সৃষ্ট এই কেএনএফ এক পর্যায়ে তাদের আস্থানায় ইসলামী জঙ্গি গোষ্ঠীকে আশ্রয় ও সামরিক প্রশিক্ষণের কথা ফাঁস হলে আন্তর্জাতিক চাপে পড়ে সেনাবাহিনী তথা সরকার কেএনএফ এর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করতে বাধ্য হচ্ছে। বিগত 2 ও 3 এপ্রিল কেএনএফ কর্তৃক রুমা ও থানচিতে ব্যাংক এবং রুমা থেকে আইনশৃঙ্খলা বাহিনী 14টি আগ্নেয়াস্ত্র লুটের ঘটনার ফলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী কেএনএফের বিরুদ্ধে সামরিক অভিযানের দোহাই দিয়ে নিরস্ত্র নিরীহ বম গ্রামবাসীদেরকে নারী, শিশু, গর্ভবতী নারী নির্বিশেষে ধরপাকড়, শারীরিক নির্যাতন, গ্রেপ্তার ও জেলে প্রেরণ, কেএনএফ তকমা দিয়ে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা চালিয়ে যাচ্ছে। গত 7 এপ্রিল থেকে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর কেএনএফ বিরোধী অভিযানে এযাবৎ গুলি করে হত্যা করা হয়েছে একজন শিশু সহ 12 জন নিরীহ বম ব্যক্তিকে এবং গ্রেফতার করা হয়েছে গর্ভবতী নারী ও শিশু সহ 111 জন নিরীহ বম গ্রামবাসীকে। অত্যাচারের ভয়ে 47টি গ্রামের কমপক্ষে 1000 পরিবারের আনুমানিক 5000 বম গ্রামবাসী গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেলে তাদের মধ্যে 2 দফায় কমপক্ষে 192 জন বম গ্রামবাসী প্রতিবেশী রাজ্যে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মিজোরামে সরকারিভাবে তালিকাভুক্ত বম শরণার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 1433 জন, যদিও বেসরকারি হিসেব মতে এই সংখ্যা 2000-এর অধিক হবে। বাঘাইছড়ি উপজেলার সীমান্ত সড়ক ও সীমান্ত সংযোগ সড়ককে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি স্থানীয় আদিবাসী জুম্মদের বিভিন্ন আবাসভূমিতে স্থানীয় নামের বিপরীতে মুসলিম ব্যক্তির নামে নামকরণ করে সাইনবোর্ড টানিয়ে দিয়েছে। এ ধরনের সাইনবোর্ড স্থাপনের কয়েকটি উদাহরণ হলো বাঘাইছড়ির সাবতলী এলাকার ভিজিহিজিং নামক স্থানের জায়গায় শাহিন টিলা, সাজেক এলাকার কিঙ্কর পাড়ার স্থানের জায়গায় মাহমুদ টিলা, সাজেক এলাকার দুর্বাছড়া স্থানের জায়গায় এনামুল টিলা, সাজেক এলাকার বর্তলা নামক স্থানের জায়গায় সজীব টিলা, সাজেক এলাকার বুড়োছড়া নামক স্থানের জায়গায় সাইদুর টিলা, সাজেক এলাকার কিঙ্কর পাড়ায় আরো একটি টিলার নাম ইসমাইল টিলা বিওপি পোস্ট, সাজেক এলাকার বুড়োছড়া নামক জায়গায় আরো একটি টিলার নাম আলামিন টিলা ইত্যাদি নাম সম্বলিত সাইনবোর্ড। সেনাবাহিনী ও বিজিবি মূলত পার্বত্য চট্টগ্রামে সাংস্কৃতিক আগ্রাসন এবং স্থানীয় যুবকদের ভূমি বেদখল ও উচ্ছেদের লক্ষ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব সাইনবোর্ড স্থাপন করেছে। 2024 সালের জানুয়ারি হতে জুন মাস পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী, সেনামদতপুষ্ট সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ, সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠী, মুসলিম বাঙালি সেটেলার ও ভূমিদস্যুদের দ্বারা 160টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে এবং এসব ঘটনায় কমপক্ষে 5000 বম নারী পুরুষ সহ 5448 জন যুগ্ম মানবাধিকার লঙ্ঘনের শিকার হন। এছাড়া কমপক্ষে 1000 বম পরিবার সহ 1284টি পরিবার ও 47টি বম গ্রাম সহ 76টি গ্রাম প্রত্যক্ষভাবে মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়। অপরদিকে 1806 একর ভূমি বহিরাগত এনজিও, প্রভাবশালী ব্যক্তি ও স্যাটেলাইট কর্তৃক বেদখল করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হিল ভয়েস টিভি।